মিশর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলার ইতিহাস বইয়ের পাতায় দেখা পিরামিড ও মমির ছবি। ভাবলে অবাক লাগে হাজার হাজার বছর আগে কিভাবে মানুষ নীল নদের তীরে গড়ে তুলেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। বইয়ের পাতায় পড়া তুতেনখামেন, রেমেসিস, ক্লিওপেট্রার নাম এক এক করে ভেসে ওঠে চোখের সামনে। মিশর বাঙালির কাছে ছোটবেলায় পড়া কল্পনার জগৎ, এক রূপকথার ইতিহাস। আজ আমরা ট্যুর প্ল্যানার ব্লগ আপনাদের নিয়ে যাব সেই ফেরাওদের দেশে, আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে কম খরচে মিশর ঘুরে দেখা যায় সেই তথ্য। এবার ট্যুর প্ল্যানারের হাত ধরে মিশর ভ্রমণ হয়ে যাক। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে আপাতত আমরা প্লেনের ওঠানামা দেখতে ব্যস্ত। এবারে আবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপে আমরা বেরিয়ে পড়েছি, যদিও আপাতত আমাদের গন্তব্য মুম্বাই। কলকাতা থেকে কায়রো ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, তাই আমরা মুম্বাই গিয়ে সেখান থেকে ইজিপ্ট এয়ার ধরব কায়রোর জন্য। মুম্বাই থেকে ইজিপ্ট এয়ার ছিল ভোর 3টের সময়। আমরা প্রায় রাত 12টা নাগাদ মুম্বাই পৌঁছে গেলাম। আমরা এখন রয়েছে মুম্বাই এয়ারপোর্টে এবং ইজিপ্ট এয়ারের সাথে আমাদের ফ্লাইট রয়েছে কায়রোর উদ্দেশ্যে। এখানে একটা কথা বলা খুব জরুরি, ইজিপ্ট এয়ারের থেকে যদি আপনাদের রিটার্ন ফ্লাইট না থাকে বা অনওয়ার্ড যে জার্নি আপনারা করবেন সেটা ইজিপ্ট এয়ারের সাথে না থাকলে বেশ হ্যারাসড হতে হয়। আমাদেরও তাই হতে হলো। বেশ কঠিন জিজ্ঞাসাবাদ জেরার পর 15-20 মিনিট সময় লেগেছে এই সমস্ত প্রক্রিয়া হতে। তারপরেই আমরা বোর্ডিং পাস পেয়েছি, সুতরাং হাতে একটু সময় লাগবেন এবং যাওয়ার আগে ভালো করে স্টাডি করে সমস্ত ডকুমেন্টস হাতে রেখে কাছে রেখে তারপরেই রওনা দেবেন ইজিপ্ট এয়ারের সাথে। যথাসময়ে বোর্ডিং স্টার্ট হলো। আমরা এখন উঠে পড়েছি ইজিপ্ট এয়ারওয়েজে। এই হচ্ছে আমার জায়গাটা, একদম উইন্ডো সিট পেয়েছি আমি একটা। সামনে একটা স্ক্রিন রয়েছে যেখানে নিজের পছন্দ মতন কোনো শো দেখা যাবে, নিজের পছন্দের ল্যাঙ্গুয়েজে। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অপশনও রয়েছে, আর এরকম একটা করে পিলো প্রোভাইড করেছেন। তো আরামদায়ক হয় যাতে জার্নিটা, তার জন্য এই ব্যবস্থা। কারণ জার্নিটা বেশ অনেকক্ষণের, প্রায় 6 ঘন্টার। তো দেখা যাক জার্নিটা কীরকম হয়। নির্দিষ্ট সময়ই মুম্বাই থেকে কায়রোর উদ্দেশ্যে আমাদের উড়ান যাত্রা শুরু করলো। ইজিপ্ট এয়ার একটি ফুল সার্ভিস এয়ারলাইন। এতে ডিনার ইনক্লুডেড ছিল। সকালে কেক ও ফ্রুট জুস সার্ভ করা হলো ব্রেকফাস্ট হিসাবে। ল্যান্ডিং এর আগে 2টো ফর্ম দেওয়া হলো ইমিগ্রেশনের জন্য। প্রায় 6.5 ঘন্টার যাত্রার পর আমাদের উড়ান মিশরের মাটি স্পর্শ করলো। ওয়েলকাম টু ইজিপ্ট। ট্যুর প্ল্যানার ব্লগের সাথে আবার একটা নতুন দেশে আপনাদের স্বাগত। আমরা এখন এসে পৌঁছে গেছি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোনো দেশের ইমিগ্রেশনের ক্ষেত্রে প্রয়োজনীয় ভিসা, ট্রাভেল ইন্স্যুরেন্স, হোটেল বুকিং, রিটার্ন টিকিট, সাথে কত টাকা রয়েছে তার রিসিপ্ট, এই সমস্ত কিছু থাকলে ইমিগ্রেশনে কোনো অসুবিধা হয় না। আমরা অ্যাটলিস্ট থেকে ই ভিসা অ্যাপ্লাই করেছিলাম এবং সাথে আমাদের লোকাল ট্যুর এজেন্সির কনফার্মেশন লেটারও ছিল। তাই ইমিগ্রেশনে আমাদের কোনো অসুবিধাই হয়নি, খুব স্মুথ হয়েছিল সম্পূর্ণ পদ্ধতিটা। ইমিগ্রেশন পয়েন্ট থেকে বাইরে বেরোলেই সিম কার্ডের দোকান পাবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন জায়গা থেকে পছন্দ মতন প্ল্যান এবং সিম নিয়ে নিতে পারেন। আমরা অরেঞ্জের সিম নিয়েছিলাম। তবে সিম নেওয়ার পর, মানে সিম অ্যাক্টিভেট হওয়ার পর, সেলস পার্সনকে বলবেন কতটা ডেটা অ্যাভেলেবেল আছে সেটা যেন অবশ্যই ওনারা একবার দেখিয়ে দেন। কারণ অনেক ক্ষেত্রেই বেশি ডেটা প্যাকেজ নিলেও দেখা যায় পরে ডেটা অনেক কম দেখাচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। ইজিপ্টে পৌঁছে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে বাঁদিকে ঘুরলেই এটিএম রয়েছে, যেখানে আপনি ইউএস ডলার দিলে তার পরিবর্তে ইজিপি মানে ইজিপশিয়ান পাউন্ড পাবেন। এছাড়াও ব্যাংকের কাউন্টার রয়েছে যেখানে আপনি আপনার ইউএস ডলারটা কনভার্ট করিয়ে নিতে পারেন ইজিপিতে। এছাড়াও সারা ইজিপ্ট জুড়ে বিভিন্ন জায়গায় কারেন্সি এক্সচেঞ্জ সেন্টার আপনারা পাবেন এবং সমস্ত জায়গাতেই কনভার্সন রেট মোটামুটি একই।
কায়রো এয়ারপোর্ট থেকে জাস্ট বাইরে বেরোলেই স্টেয়ার্স বলে একটা জায়গায় লেখা আছে, তার পাশেই রয়েছে লিফট, আর সেই লিফটে করে আমরা নিচে চলে এসেছি, মানে পার্কিং লটে। এখান থেকে আমরা উবার বুক করে আমাদের হোটেলের দিকে যাব। এছাড়াও অনেকেই হাঁকাহাঁকি করছেন যে ক্যাব বুক করার জন্য, তো আমরা করিনি, আমরা উবারের ওপরেই ভরসা রাখছি। আমরা গিজাতে হোটেলে এসে পৌঁছলাম। গিজাতে আমাদের হোটেল মিরাকে এসে ইজিপশিয়ান এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে ওনারা আমাদের ওখানে জানালেন টক টক খেতে, এটা এই বিষয়টা এখন উদ্ধার করতে পারছে না, যাই হোক খেতে ভালো লাগছে এটাই ব্যাপার। আমরা গিজাতে আজকে যে জায়গাটায় থাকবো আস্তে আস্তে দেখেছি, সেখান থেকে পিরামিডকে দেখতে পাওয়া যাচ্ছে। আর মিশর মানে প্রথমেই তো মাথায় আসে পিরামিডের কথা, তাই আমাদের হোটেলটা এই কারণেই চয়েস করা। তো এই যে হোটেল মেরাক, এখানে আমরা আছি। ছোট ছোট রুমগুলো হয় যেরকম হয় আর কি বিদেশে, কিন্তু তার মধ্যে সমস্ত রকমই ব্যবস্থা থাকে। এখন আমরা ফ্রেশ হয়ে যাব ব্রেকফাস্ট করতে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। আজকে টুকটাক কিছু ট্যুর রয়েছে। আমাদের হোটেলটি দারুণ একটা জায়গায় অবস্থিত। হোটেলের রুফটপের রেস্তোরাঁ থেকে সমগ্র পিরামিড কমপ্লেক্স দেখা যায়। আজ একটু দেরি হয়ে গেছে, তাই স্থানীয় ভেজ খাবার দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা ঠিক করলাম শাটল বাসে কায়রো যাব। সেই মতো হোটেলের সামনে থেকে একটা শাটল বাস নিয়ে ফয়সাল স্টেশন বাস স্টপে এসে পৌঁছে সেখান থেকে আরেকটা শাটল নিয়ে কায়রো এলাম। খরচ পড়লো মাত্র 10 ইজিপি, মানে ওই 19 টাকা মতো। আমরা আজ এসে পৌঁছে গেছি মিশর, আর মিশরের বুক চিরে বয়ে যাচ্ছে নীল নদ। আমরা ইজিপশিয়ান মিউজিয়াম দেখতে এলাম। এখানের এন্ট্রি ফি 550 ইজিপশিয়ান পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1100 টাকা। কেবলমাত্র কার্ডে এই পেমেন্ট করা যায়। আফ্রিকার যত মিউজিয়াম আছে তার মধ্যে সবচেয়ে বড় এই ইজিপশিয়ান মিউজিয়াম। এখানে একসাথে প্রায় 1,20,000 আইটেম আছে। মিশরের ইতিহাস সম্পর্কে জানতে এবং ঐতিহাসিক নিদর্শনগুলি পর্যবেক্ষণের জন্য এই মিউজিয়ামের জুড়ি মেলা ভার। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার পাশে এটা হলো এর ভেতরে মমিকে রাখা হতো। এখানে ভেতরে একটা কবরের মতো জায়গা আছে, আর ওপরে এটা কাভার এতটা মোটা। এখানে দেখুন ওপরে কিন্তু বিভিন্ন রকমের হায়ারোগ্লিফিক রয়েছে, আর এই স্ট্রাকচারটা আমরা কিন্তু বইয়ে পড়েছি। বিভিন্ন রকম দেখুন ছোট ছোট পাখি, পশু চিহ্ন দিয়ে এই হায়ারোগ্লিফিকগুলো করা। এই মিউজিয়ামে প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে শুরু করে আর্লি ডাইনেস্টিক পিরিয়ড, ওল্ড কিংডম পিরিয়ড যেমন স্ট্যাচু অফ খাফরে, ম্যানকিউরে, মিডল কিংডম, নিউ কিংডম, লেট পিরিয়ড ও রোমান পিরিয়ডের নানান নিদর্শন আছে, যা ইজিপ্টের বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত এবং তারপরে এখানে সংগ্রহ করা আছে। তবে সবথেকে উল্লেখযোগ্য হলো যুবক ফেরাও তুতেনখামেনের ট্রেজার। এছাড়া এখানে থুয়া ও জুয়ার মমিও আছে। এই দম্পতি প্রায় 1375 বিসিতে মারা যান। এছাড়াও এখানে এই দম্পতির ব্যবহৃত গয়নার বাক্সটিও রাখা আছে। তাছাড়াও এখানে আছে ফেরাও সুসেননেসের গোল্ড মার্ক থেকে শুরু করে তার ব্যবহৃত সোনার বিভিন্ন জিনিস। আমরা এখান থেকে ইনড্রাইভ অ্যাপের মাধ্যমে একটা ক্যাব বুক করে সালাহ আল-দিন সিটাডেলের দিকে এগিয়ে চললাম। এখানে এখন বিকেল 4টে, আর আমরা এই সময়তে পৌঁছে গেছি সালাহ আল-দিন সিটাডেল দেখতে। এটাকে মোহাম্মদ আলীর মস্কো বলা হয়ে থাকে। এটা সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এবং ঢুকতে গেলে 550 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে তবেই ঢুকতে হয়। তো বাইরে থেকেই আমরা আপাতত দেখছি। এখানে এন্ট্রি ফি
550 ইজিপশিয়ান পাউন্ড। এই দেখে আমরা আর ভেতরে ঢুকলাম না। এখান থেকে একটা দরদাম করে অটো ভাড়া নিয়ে পৌঁছে গেলাম খান এল খালিলি মার্কেটের দিকে। এটি মিশরের কায়রোর একটি বিখ্যাত বাজার, যা মামলুক যুগে বাণিজ্যের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। এখানে মিশরের বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমরা এখানে ঘোরাঘুরি করে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নীল নদের বুকে সান্ধ্যকালীন নৌবিহার ও নৈশ ভোজের জন্য পৌঁছে গেলাম। আজকের দিনটা খানিক হেক্টিক হলো বটে, কিন্তু বেড়াতে যখন এসছি নতুন একটা দেশে, তখন কোনো আনন্দই মিস করা যাবে না। তার জন্য আমরা এখন চলে এসেছি নীল নদের নাইট ক্রুজের মজা নিতে। এই যে দেখতে পাচ্ছেন ফুললি এয়ার কন্ডিশন বিশাল একটা ক্রুজ, তাতে লাউড মিউজিক, তার সাথে গুড ফুড, এই সমস্ত এনজয় করার জন্যই এই ক্রুজটাকে বুক করা। একটা লম্বা লাইন করেছে, সবাই ডিনারের জন্য অপেক্ষা করছেন। আর এই যে বিশাল বড় ক্রুজ, সেটা এখন নীল নদের উপর ভেসে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া, নাচ গান আর তার সাথে সুন্দর ভিউ, এক দুর্দান্ত অভিজ্ঞতা। ক্রুজের এটা হলো রুফটপ। এখানটা আরও যেন ভালো লাগছে, খোলা হাওয়াটা পাওয়া যাচ্ছে। এতক্ষণ তো এসির মধ্যে ছিলাম, আর চারদিকে দেখা যাচ্ছে নীল নদের ধার ঘেঁষে সমস্ত বড় বড় বিল্ডিংগুলো আলোয় ঝলমল করছে। ওই ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, সাথে একটা সফট মিউজিক, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছে। বা রোম্যান্টিক একটা ডেটের জন্য এই জায়গাটা একবারে হতে পারে বেস্ট চয়েস। আমরা দিনের শেষে গিজাতে আমাদের হোটেলে ফিরে এলাম। গুড মর্নিং। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন বসে আছি আমাদের হোটেলের ছাদে। সামনে চলে আসছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর পেছনে দেখা যাচ্ছে পিরামিড। পিরামিড দেখতে দেখতে এখানে বসে আমরা এখন ব্রেকফাস্ট করব। ফার্স্টে কিন্তু অনেক রকম অপশান রয়েছে। কালকে আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম সকালবেলা এসে। এই যে জিনিসটা, এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। ডিম দিয়েছে আর এখানে বিভিন্ন রকম দিয়েছে। এই রুটিটা কিন্তু বেশ ভালো খেতে হয়। পিরামিডের সামনে বসে এভাবে সুন্দরভাবে ব্রেকফাস্ট করব, আর এরপর আপনাদের নিয়ে যাব একদম আমাদের পিরামিডের সামনে। আমরা আজকের পুরো দিনের জন্য একটা প্রাইভেট জে ট্যুর বুক করেছিলাম। এসি গাড়ি, গাইড ও লাঞ্চ সহ খরচ পড়েছিল $80। এই যে এদিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে এগোলেই কিন্তু আপনারা টিকিট কাউন্টারে পৌঁছবেন। সামনে যে জায়গাটা আছে ওটা কিন্তু মোটেও টিকিট কাউন্টার নয়, ওখানে কিন্তু লোকজন আপনাকে ছেঁকে ধরবে। মনে রাখবেন এই যে গলিটা, এই গলিটা দিয়ে যেতে হবে টিকিট কাউন্টারে যাওয়ার জন্য। আমরা প্রথমেই গিজা পিরামিড কমপ্লেক্সে এলাম। এখানে জেনারেল কমপ্লেক্সের এন্ট্রি টিকিট 700 ইজিপি। এরপর আপনি যদি কোনো পিরামিডের মধ্যে ঢোকেন, তার জন্য আলাদা আলাদা এন্ট্রি ফি আছে। আমার হাতে রয়েছে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। আর কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য, গিজার পিরামিড দেখতে। এখানে লাগেজ স্ক্যান করে ভেতরে ঢুকতে হয়। ঢোকার পরই চোখ পড়বে শাটল বাসের রুট ম্যাপ। এই শাটল বাসে করে ফ্রিতে পুরো এরিয়াটা ঘুরে দেখা যায়। গিজা পিরামিড কমপ্লেক্সের ভেতরে আমরা ঢুকে পড়েছি। আর এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, ওই যে দূরে পিরামিডগুলো দেখা যাচ্ছে, ওর কাছে যাওয়ার ভীষণ ইচ্ছা করছে। এইখান থেকে হপ অন হপ অফ বাস পাওয়া যায়, সেটা থেকে বিভিন্ন জায়গায় ওটা স্টপ দিতে দিতে যায়। তো আপাতত আমরা কোনটা আগে করব একটু ছক কষে নিই, তারপর সেই পথে আমরা এগোবো আর সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রেট স্ফিংসের সামনে। গ্রেট স্ফিংস, এই স্ফিংস ব্যাপারটাই ভীষণ অদ্ভুত। এই যে দেখতে পাচ্ছেন মাথাটা মানুষের, যেটা সিম্বলাইজ করে মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল পাওয়ার, আর শরীরটা সিংহের, যেটা শারীরিক সক্ষমতা, পাওয়ার, এটাকে বোঝায়। তো এই যে এখানে স্ফিংস দাঁড়িয়ে রয়েছে, এটা এই সমস্ত পিরামিডগুলোর রক্ষী হিসাবে, এখানে একটা প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। স্ফিংসের ঠিক বাঁ দিকেই আছে গ্রেট পিরামিড অফ খুফু। এটি মিশরের সবচেয়ে প্রাচীন পিরামিড। খুফু পুরনো সাম্রাজ্যের সময় চতুর্থ রাজবংশের রাজা ছিলেন। তার পিরামিডটি প্রায় 4600 বছর পূর্বে
২৬ বছর ধরে নির্মাণ করা হয়। এই পিরামিডটির উচ্চতা ১৪৬.৬ মিটার। স্ফিংসের ঠিক পেছনেই আছে পিরামিড অফ খাফরে। এই পিরামিডটি প্রায় ৪৫৫০ বছরের পুরনো। এর উচ্চতা ১৪৩.৫ মিটার। চতুর্থ সাম্রাজ্যের রাজা ছিলেন খাফরে। ওই যে দূরে যে পিরামিডটি দেখা যাচ্ছে, এটি ম্যানকাউরের পিরামিড। ম্যানকাউরে ছিলেন চতুর্থ সাম্রাজ্যের রাজা। প্রায় ২৫১০ বিসিতে তার পিরামিডটি নির্মিত হয়। আমরা ঠিক করলাম শাটেল বাসে নয়, পিরামিডগুলো ঘুরে দেখব উটে চেপে। তাই দরদাম করে দুজনের জন্য ৮০০ টাকায় দুটো উট নিয়ে এগিয়ে চললাম। আমরা এখন উটে চেপে পড়েছি আর উটে করে যাচ্ছি এখন পিরামিডের দিকটাতে ঘুরে দেখবো বলে। সামনে রয়েছে অহনা। ভয় পাচ্ছে তো? অহনা একটু ভয় পাচ্ছে কিন্তু। মরুভূমির জাহাজ উটের পিঠে করে মরু উপত্যকায় আমরা চলে এসেছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য এবং অনেক প্রাচীন একটা সৃষ্টি, সেটা হচ্ছে মিশরের পিরামিড দেখতে। আর আমার সামনের ভিউটা দেখুন। গিজার যে পিরামিড, মোট 3টি বড় পিরামিড এবং তার চারপাশে 6টা আরো ছোট ছোট পিরামিড, 9টা পিরামিড এখান থেকে এক লাইনে দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। আমি এখন বসে আছি ম্যানকাউরের পিরামিডের সামনে। এই যে বড় বড় পাথরগুলো দেখছেন, এগুলোই থরে থরে সাজিয়ে পিরামিড নির্মাণ করা হয়েছিল। আর এই পিরামিডে ওই যে ভাঙা অংশটি দেখা যাচ্ছে, এটি সুলতান আল আজিজ উথমান ভাঙার চেষ্টা করেন ও বিফল হন। তারপর থেকে এটি এমনই থেকে গেছে। আমরা এবার হেঁটে বাস স্টেশনের দিকে এগিয়ে চললাম। ফ্রি শাটল ধরে খাফরের পিরামিডের দিকে এগিয়ে চললাম। খাফরের পিরামিড দেখে এবার যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই স্ফিংস পয়েন্টে এলাম। এবার গাড়িতে এগিয়ে চললাম সাক্কারার দিকে। গিজা নেক্রোপলিস থেকে সাক্কারার দূরত্ব 23 কিলোমিটার। যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। সাক্কারাতে কমপ্লেক্সে ঢোকার জন্য এন্ট্রি ফি 600 ইজিপি। এছাড়া গাড়ি পার্কিং এর জন্য লাগে 25 ইজিপি। অন্যান্য টোমগুলোতে ঢুকলে প্রতিটার জন্য আলাদা আলাদা টিকিট লাগে। আমরা এখন এসে পৌঁছে গেছি সাক্কারা। আর আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেপ পিরামিড। এখানে স্টেপ পিরামিড দেখতেই বেশি মানুষ আসেন। এখানকার একটা অন্যতম প্রধান আকর্ষণ এই স্টেপ পিরামিড। অ্যানশিয়েন্ট ইজিপ্টের রাজধানী ছিল মেমফিস। আর তার বিউরিয়াল গ্রাউন্ড বা ধরা যেতে পারে সমাধিক্ষেত্র, কবরস্থান যাই বলুন না কেন, সেটা ছিল এই সাক্কারাতে। এই সাক্কারা যখনই কোনো মানুষ ঘুরতে আসেন, প্রথমেই তারা যেটা দেখবেন ভাবেন, বা আমরাও যেটা ভেবেছিলাম, সেটা হচ্ছে স্টেপ পিরামিড এবং তার সাথে মাস্তাবা। এবার এই মাস্তাবা ব্যাপারটা কি? স্টেপ পিরামিড মানে বুঝতেই পারছেন, ধাপে ধাপে তৈরি হয়েছে এই পিরামিডটা, তাই স্টেপ পিরামিড। এবং এটা পুরোটাই লাইমস্টোন নির্মিত, কিন্তু এটা এরকম প্রথমেই ধাপে ধাপে নির্মিত ছিল না। প্রথমে কয়েকটা ফ্ল্যাট সারফেস বানানো হয়েছিল, সেটাই হচ্ছে মাস্তাবা। এরকম একটার পর একটা মাস্তাবা মিলে তৈরি হয়েছে এই অসাধারণ সুন্দর স্টেপ পিরামিডটা। তাও সে কত প্রাচীন যুগে, ভাবলে অবাক হতে হয়। আমরা এবার সাক্কারা থেকে এগিয়ে চললাম 18 কিলোমিটার দূরে অবস্থিত দাসুরের উদ্দেশ্যে। এখানে প্রবেশের জন্য টিকিটের মূল্য 200 ইজিপি। আমরা এখন এসে পৌঁছে গেছি দাসুর। অ্যানশিয়েন্ট ইজিপ্টের যে রাজধানী ছিল মেমফিস, যেটার কথা একটু আগেই বলছিলাম, তার একটা বিউরিয়াল গ্রাউন্ড ছিল সাক্কারা, যেটা ঠিক এর আগেই ঘুরে এসেছি। গিজাও ওই রকমই একটা বিউরিয়াল গ্রাউন্ড, আর সেরকম দাসুরও কিন্তু একটা সমাধিস্থল। আর আমরা এখন এসে পৌঁছে গেছি সেখানে। এই দাসুর ইউনেস্কো স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
আর এই দশুরে লোকজন যে আসেন তার মেন কারণ হলো স্নেফুস বেন্ট পিরামিড আর রেড পিরামিড দেখতে, যেটা অন্যতম প্রাচীন একটা স্থাপত্যের মধ্যে পড়ে। মিশরের নির্দিষ্ট কিছু জায়গায় অনেক অনেক পিরামিড দেখতে পাওয়া যায়, ছোট বড় মাঝারি বিভিন্ন আকৃতির। তো আমরা এখন যে দশুরে এসছি, এখানে যে দুটো পিরামিড মূলত নজর কাড়ে সেটা হচ্ছে বেন্ট পিরামিড আর রেড পিরামিড। এই দুটোই আমরা ঘুরে দেখলাম। এই পুরো ধুধু বালি প্রান্তর, মরু প্রান্তর, তার মাঝখানে দুটো পিরামিড দূর থেকে আমাদের নজর কাটছিল। তো এখন আবার ফিরে যাওয়ার পালা এখান থেকে। আমরা এবার এগিয়ে চললাম এখান থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত মেমফিসের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি অ্যানশিয়েন্ট ইজিপ্টের রাজধানী মেমফিসে। আর ঢুকতেই প্রথমে টিকিট কেটে নিয়েছি। এখানে একটা কথা বলি, প্রত্যেকটা জায়গায় আমরা আজকে যে জায়গাগুলো ভিজিট করলাম, ম্যাক্সিমাম জায়গাতেই বলতে গেলে কিন্তু কার্ড দিয়ে পে করতে হবে, ক্যাশ পেমেন্ট অ্যালাউ করে না এখানে। তো আমরা এসে পড়েছি এবং এসেই প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফেরাও রেমেসিস দ্য গ্রেট, তার একটা স্ট্যাচুটা যেটা লক্ষণীয় সেটা হচ্ছে একটা পা কিন্তু নেই, দেখুন। এখানের এন্ট্রি ফি 200 ইজিপি। মেমফিসের যে অংশটা ঘুরে বেড়ানো যায়, মানে যে ট্রেলটা ধরে হাঁটা যায়, তার এই যে অংশটা বা পুরো জায়গাটাতেই চারপাশে অনেক কিছু ভাঙা জিনিসপত্র দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে সেই সময়কার কিছু ধ্বংসাবশেষ। যেটুকু রয়েছে সেটুকুই এরকমভাবে চারপাশে ছড়ানো ছিটানো রয়েছে। এই ট্যুরে আমাদের লাঞ্চ ইনক্লুডেড ছিল, তাই আমরা গিজাতে পৌঁছে একটা রেস্তোরাঁয় ঢুকলাম লাঞ্চ করতে। একটু দেরি করে হলেও আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। এই যেখানে লাঞ্চ করছি এখানেও বাফে লাঞ্চ, অনেক রকম আইটেম রয়েছে, ভেজ ননভেজ সব রকমই রয়েছে। আমার তো আবার একটু বাছবিচার আছে, জানেন আমি তো কোনো রকমের মিট খাই না, তো বেছে বুঝে আমি অনেক রকম সবজি নিয়েছি। আর এটা হচ্ছে ফিশ, প্রত্যেকটা আইটেমই অন্য রকম, কোনোদিন খাইনি, খাবো এবার। লাঞ্চ করে পাশের একটা পারফিউম শপে এলাম ইজিপশিয়ান পারফিউম দেখতে। এর সাথেই আছে প্যাপিরাসের দোকান। প্রাচীন মিশরের মানুষজন প্রথম কাগজের ব্যবহার শুরু করে। মরুভূমির ঘাস থেকে তারা কাগজ তৈরি করলে এর নাম দেন প্যাপিরাস। আমরা প্যাপিরাস সব ঘুরে হোটেলে ফিরে চললাম। সন্ধ্যায় হোটেলের ছাদ থেকে দুর্দান্ত একটা সানসেট উপভোগ করলাম এবং পিরামিডের কমপ্লেক্সের লাইট ও সাউন্ড শো দেখলাম হোটেল থেকে। আজ আমাদের হোল নাইট বাস জার্নি রয়েছে, তার আগে আমরা ডিনার সেরে নিচ্ছি। আজ আমরা তালাবাত অনলাইন অ্যাপ থেকে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। পিৎজা আমার খুব ভালো লাগে, তো পিৎজাই অর্ডার দিয়েছিলাম। এটা আমাদের অনেকটা ওই জোম্যাটো সুইগির মতন একটা ফুড ডেলিভারি অ্যাপ। খাবারও সময় মতন চলে এসছে, কোনো অসুবিধা হয়নি। ডিনার করে টুকটাক যা ব্যাগ গোছানো বাকি আছে গুছিয়ে আমরা এবার বাস স্টপের দিকে রওনা দেব। আমরা অনলাইনে গো বাস অ্যাপ থেকে বাস বুক করেছিলাম হুরগাডা যাওয়ার জন্য। সেই মতো আমরা গিজা বাস স্টপে উবের নিয়ে চলে এলাম। গোবাস থেকে আমরা বাস বুক করেছি, তো এখন আমরা বাসে উঠে পড়েছি। এটা হচ্ছে ডাবল ডেকার বাস। আজকে হোল নাইট জার্নি রয়েছে। গিজা বাস স্টপ থেকে এই বাসটা ছেড়েছে, হোল নাইট জার্নি রয়েছে। ভোরবেলা আমরা গিয়ে পৌঁছাবো হুরঘাদা। আমরা গো বাসের ডিডি ক্লাস বুক করেছিলাম। বাসগুলো মার্সিডিজের বাস, ভালো আরামদায়ক সিটের সামনে ডিজিটাল ইনফরমেশন সিস্টেম আছে। কায়রো ছাড়ার পর জলের বোতল ও স্ন্যাক্স বক্স প্রোভাইড করা হলো। যাত্রাপথে বাস দুটো জায়গায় স্টপ দেয়। এখন বাজে ভোর 5টা আর আমাদের বাস এখন আবার একটা জায়গায় দাঁড়িয়েছে। এটা বাসের চলার পথে সেকেন্ড স্টপ। এখানে একটু রিফ্রেশ হওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, এছাড়া টুকটাক খেতে চাইলে সেটাও ব্যবস্থা রয়েছে। তো এই সমস্ত করে সমস্ত যাত্রীরা আবার বাসে উঠলে বাস তার গন্তব্যের দিকে রওনা দেবে। সকালে মরুভূমি ও পাহাড়ের রুক্ষ ল্যান্ডস্কেপের শোভা দেখতে দেখতে আমরা হুরগাডা এসে পৌঁছলাম। হুরগাডাতে উবার চলে না, তাই আমরা বাস স্টেশনের বাইরে থেকেই
লোকাল ট্যাক্সি বুক করে হোটেলে চলে এলাম। এসি হোটেলের ভাড়া পড়েছিল মাত্র 1500 টাকা প্রতি রাত, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হোটেলে এসেই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এই ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আজকে একটু অন্য রকমের খাবার। এখানে ব্রেড রয়েছে, স্যালাড রয়েছে, এখানে চিজ রয়েছে, পনির রয়েছে, আর বয়েলড এগ রয়েছে, আরও অনেক কিছু আছে। আমি সব কিছু চিনিও না আর খাইও না, তো যাই হোক, চা দিয়ে আপাতত শুরু করা যাক আজকের ব্রেকফাস্ট। হুরগাটা বিখ্যাত লোহিত সাগরের জন্য, তাই আমরা চলে এলাম অরেঞ্জ বিচে। আচ্ছা, মিশর মানে আপনাদের চোখের সামনে কোন ছবিটা ভেসে ওঠে? ধুধু মরু প্রান্তর আর কার সামনে পিরামিড, এটাই তো। কিন্তু এই ধারণাটা একেবারে ভুল এবারে প্রমাণিত হলো। কিভাবে? যখন আমরা হুরগাডা এসে পৌঁছলাম এবং এই লোহিত সাগরের অসাধারণ যে রূপটা, এরকম নীল জল, এর আগে তো প্রচুর সমুদ্রে ঘুরেছি, জাস্ট আমরা ঘুরে এলাম ভিয়েতনাম থেকে, কিন্তু এই রূপটা একেবারেই আলাদা। প্রত্যেকটা সাগর যেন একটা আরেকটার থেকে আলাদা, সেটা এখানে না আসলে সত্যি বুঝতে পারতাম না। আমরা অরেঞ্জ বিচেই সারাদিন খুব মজা করলাম। প্রসঙ্গত বলি, এখানে সবকটা বিচই প্রাইভেট, ঢুকতে গেলে টাকা দিতে হয়। এছাড়া এখান থেকে 4 আইল্যান্ড ট্যুরও হয়, সেখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। আমরা ঠিকই করেছিলাম হুরগাটাতে কোনো আইল্যান্ড ট্রিপে যাব না, তাই নিজেদের স্নরকেল মাস্ক নিয়ে যাই, খুব মজা করি। এরপর পিৎজা ও ফ্রুট জুস দিয়ে লাঞ্চ সেরে আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বিকেলে হুরগাটা মেরিনা ঘুরে দেখতে বেরিয়ে পড়ি। আমরা এখন চলে এসেছি হুরগাদা মেরিনা বিচে। এখানে মূলত লোকজন আসেন বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য। প্যারাসেলিং হয়, বিভিন্ন রকমের সাফারি হয়, আর এই যে দেখছেন পিছনে বড় বড় ক্রুজ বোট বিভিন্ন রকম দাঁড়িয়ে রয়েছে, সেখানে অনেক সময়তে সানসেট ট্রিপ হয়, আর নানান রকম কিছু হয়। তো আমরা আজকে কোনোটাই কিছু করছি না, আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না, কোনো বুকও করা নেই কিছু। আমরা এখন এসেছি সূর্যাস্তের সময় এখানটাতে। এখানে কিন্তু একটা আলাদা ভাইব আছে। চারপাশে সার দিয়ে খাবার দোকান, রেস্তোরাঁ, একটু বাদেই পুরো জায়গাটায় আলো জ্বলে উঠবে। পুরো জায়গাটা ভীষণ সাজানো, আর এই দিকে দেখতেই পাচ্ছেন দলবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের সব বোটগুলো। তো দারুণ লাগছে এই জায়গাটায় এসে। সূর্যাস্তের এই মুহূর্তটায় আমরা এসে পৌঁছেছি এল মিনা আল কবির মস্কে, এবং এই সময়টাতে দেখুন কি অসাধারণ দেখতে লাগছে মস্কটা। মস্কটার রংটাই এরকম যে এই গোল্ডেন আওয়ারে সূর্যাস্তের সময় সূর্যের যে সোনালি আভাটা, সেটা এর ওপর পড়ে পুরো সোনার মতোই চকমক করছে জায়গাটা, আর আকাশে এক ফালি চাঁদ উঁকি দিচ্ছে। ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। আমরা হুরগাদা মেরিনাতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর ডিনার সেরে একদম হোটেলে ফিরে এলাম। আমরা ব্রেকফাস্ট সেরে চলে এলাম মেরিনা বেতে। এখানে একটু ঘোরাঘুরি করে একটা ট্যাক্সি নিয়ে চলে এলাম গো বাসের স্টেশনে, যেখান থেকে বাস ধরে রওনা দিলাম লাক্সারির উদ্দেশ্যে। এটা গো বাসের ইকোনমি ক্লাস, তাই এখানে শুধু জলের বোতল দিয়েছিল। আমরা আজকে আবার বাসে করে এগিয়ে চলেছি লাক্সারির দিকে। মোটামুটি 4-5 ঘন্টার একটা জার্নি। বেশ কিছুক্ষণ হলেও আমরা বাসে উঠে পড়েছি। এসি বাস, এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু যে রাস্তাটা ধরে এলাম পুরোটাই দুদিকে ধুধু মরু প্রান্তর, জনমানব নেই, আর বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদের তেজ। শুধু একটাই ব্যাপার, এখানে তো ওয়েদার অতটা হিউমিড নয়, তাই ওই ঘেমো যে গরম সেটা হচ্ছে না। এখন এখানে গাড়ি থেমেছে, একটা ব্রেক 20 মিনিটের, ওই আর কি টয়লেটে যাওয়া, কোনো কিছু খাওয়া দাওয়ার টুকটাক দরকার হলে এখান থেকে
কিনে নিতে পারেন। তবে একটা কথা, এখানে সব জিনিসেরই দাম বড্ড বেশি। আমরা আর কিছু কিনিনি, আমাদের কাছে যা যা জিনিস ছিল, আমরা যা যা আগে থেকে রেখে দিয়েছিলাম খাবার দাবার, সেগুলো দিয়েই মোটামুটি টুকটাক মুখ চালাচ্ছি। আমরা মোটামুটি 30 মিনিট লেটে লাক্সার পৌঁছলাম। পৌঁছানো মাত্রই লোকাল ট্যাক্সিওয়ালারা ছেঁকে ধরলো। এখানে স্ক্যামটা বড্ড বেশি হয়। আমাদের হোটেলটি বাস স্টেশনের পাশেই ছিল। আমরা হেঁটেই হোটেল পৌঁছলাম। আমাদের এই হোটেলটা আসলে একটা হোস্টেল। সেই হোস্টেলে একটা প্রাইভেট রুম আমরা নিয়েছি। এখানে অ্যাটাচ টয়লেট আছে। আমরা ফ্রেশ হয়ে পায়ে হেঁটে এগিয়ে চললাম লাক্সারের মন্দিরের দিকে। আমরা এখন লাক্সারের গলিতে হেঁটে হেঁটে যাচ্ছি লাক্সার টেম্পলের দিকে। জায়গাটা কিন্তু মানে খুব ভেবেচিন্তে কাজ করতে হবে। আমরা হেঁটে মিনিট 15-এর মধ্যেই লাক্সার টেম্পলের সামনে পৌঁছে গেলাম। লাক্সার পৌঁছেই আমরা প্রথম চলে এসেছি লাক্সার টেম্পল দেখতে। লাক্সার টেম্পলে এই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানে টিকিট কাটতে হবে, কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। অনেকটা বড় জায়গা জুড়ে এই টেম্পলটা, ঘুরতে বেশ কিছুটা সময়ও লাগবে। আগে টিকিটটা কেটে নিই। আর এখন কিন্তু বেশ ভালো রোদ্দুর রয়েছে। এখানে এন্ট্রি ফি 500 ইজিপি। এখানে হুইল চেয়ারেরও অ্যাক্সেস আছে। আমরা এখন এসে পৌঁছে গেছি লাক্সার টেম্পলের ভেতরে। দেখতেই পেলেন টিকিট কেটে তারপর ভেতরে ঢুকলাম। এই যে লাক্সার টেম্পল, এটা হচ্ছে নীল নদীর পূর্ব তীরে লাক্সার শহরে অবস্থিত অ্যানশিয়েন্ট ইজিপ্টের একটা অসাধারণ স্থাপত্য কীর্তির উদাহরণ। এই যে টেম্পলটা, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এর পিছনে দেখতেই পাচ্ছেন 6টা রামেসেস II তার স্ট্যাচু রয়েছে। তার মধ্যে মাঝের দুটো, আর একটু কাছে গেলে বুঝতে পারবেন, বসে রয়েছেন তিনি। আর 4টে বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দাঁড়ানো অবস্থার স্ট্যাচু। প্রায় 400 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় এমেনহোতেপ এবং দ্বিতীয় রমেসিস এই মন্দির নির্মাণ করেন। এটি একটি বিখ্যাত ধর্মীয় স্থান ছিল। এখানে প্রতি বছর ওপেট ফেস্টিভ্যাল হতো। তখন দেবদেবীদের মূর্তি কর্ণক মন্দির থেকে এখানে আনা হতো। মন্দিরে ঢুকেই যেটা নজর কাড়বে সেটা হচ্ছে এরকম বড় বড় পাথরের পিলার, তার মধ্যে এরকম পাথর খোদাই করা বিভিন্ন রকমের ডিজাইন। এগুলো সেই ছোটবেলার ইতিহাসের বইয়ে যখন আমরা মিশরের কথা পড়তাম তখন যেরকম ছবিগুলো থাকতো, ঠিক সেরকমই না, একদম সেটাই মনে হচ্ছে। মন্দিরটি সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। লাক্সার টেম্পলের এই অংশটার নাম হচ্ছে স্ফিংস এভিনিউ। এই যে দুদিকে দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে স্ফিংস। স্ফিংস কি, তার গল্প তো আগেই করেছে। স্ফিংস ছিল মিশরের একটা অদ্ভুত একটা ভাবনা, যেখানে তার মাথাটা হচ্ছে মানুষের আর শরীরটা সিংহের। আমরা এবার নীল নদীর তীরে এলাম। সূর্যাস্তের সময় আমরা এখন এই জায়গাটা চলে এসেছি নীল নদের ধারে, এবং এখানে দেখতেই পাচ্ছেন কিছু মোটর বোট আছে, কিছু পালতোলা নৌকো রয়েছে। পালতোলা নৌকোগুলোকে বলে ফালুকা, আর এটাই চড়েই আমরা সূর্যাস্তটা উপভোগ করতে চলেছি এখন। সূর্যাস্তের লাল আভা আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে, আর এই সময়তে আমরা নীল নদের বুকে এরকম লাভ বড় পাল তোলা নৌকোয় ভেসে বেড়াচ্ছি। আমাদের ফালুকা রাইড শেষ হতে হতে সন্ধে নেমে এলো। আলো জ্বলে উঠেছে লাক্সার টেম্পলে। আমরা এবার লাক্সার সুক ঘুরে দেখতে এলাম। সুক কথার অর্থ হলো মার্কেট। এখানে সার দিয়ে অনেক দোকান আছে, বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো আমরা এখন নীল নদের ধারে ডিনার করতে চলে এসেছি ফিশ হাউস বলে একটা রেস্তোরাঁয়। এর রিভিউ তো বেশ ভালোই শুনেছিলাম। ফিশের সমস্ত আইটেম পাওয়া যায় এখানে। তো আমরা একটা তেলাপিয়া ফিশের প্রিপারেশন অর্ডার দিয়েছি। তার সাথে যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো ফ্রি দিয়েছে, মানে কমপ্লিমেন্টারি। ওটার সাথে, ওই ডিশটার সাথেই একটা এরকম স্পাইসি স্যালাড, আচ্ছা এরকম গ্রিন চাটনি, এটা একটা লোকাল কোনো কিছু যেটা বুঝতে পারছি না, আর এটা আমাদের রুটির মতন খানিক লোকাল একটা ব্রেড, সেটা দিয়েছেন। আমরা রয়েছে নীল নদের ওয়েস্ট ব্যাংকে, আর ইস্ট ব্যাংক যেটা মানে ওই দিকে পুরো তীর ঘেঁষে, তীর জুড়ে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আলো জ্বলে উঠেছে, পুরো ওই দিকটা আলোয় আলোকিত। আমরা ডিনার সেরে হোটেলে ফিরে এলাম। আজ
আজ সকাল সকাল পুরো দিনের জন্য একটা ট্যুর বুক করে আমরা বেরিয়ে পড়লাম। আজ আমরা লাক্সারের বাকি জায়গাগুলো ঘুরে দেখব। প্রথমেই আমরা এগিয়ে চললাম ওয়েস্ট ব্যাংকের ভ্যালি অফ কিংস এর দিকে। আমরা মোটামুটি ফার্স্ট আওয়ারেই চলে এসেছিলাম এইখানে, মানে ভ্যালি অফ কিংসে। কিন্তু যেটা ব্যাপার, পিছনে লাইনটা দেখুন, এটা পুরোটাই হচ্ছে টিকিট কাটার লাইন। এখানে কাউন্টার থেকে টিকিট নেওয়া যাবে বা সেলফ কিওস্ক আছে, সেখান থেকেও টিকিট নিতে পারেন। কার্ড পেমেন্ট অনলি অ্যাকসেপ্ট হয়, ক্যাশে কোনো পেমেন্ট চলে না। আর যদি আপনারা এই ভিড়টাকে এড়াতে চান তাহলে আগের দিন অনলাইনে টিকিট কেটে রাখাই ভালো। আর সকাল সকাল বেশ ভালোই খরচা হয়ে গেল টিকিটের জন্য। এখানে কিন্তু প্রত্যেকটা টিকিটই ভীষণ কস্টলি। শুধু স্টুডেন্টদের জন্য একটা কনসেশন রয়েছে, 50% মোটামুটি ডিসকাউন্ট থাকে স্টুডেন্ট থাকা আইডি থাকলে। ভ্যালি অফ কিংসে অনেকগুলো সমাধি আছে। প্রত্যেকটা সমাধিতে ঢোকার জন্য আলাদা টিকিট লাগে। জেনারেল এন্ট্রির জন্য পার হেড 750 ইজিপি লাগে। আমরা এর সাথে তুতেনখামেন টুম্ব দেখার জন্য এক্সট্রা 700 ইজিপি পার হেড দিয়ে টিকিট কেটে নিলাম। ভ্যালি অফ কিংস এর এন্ট্রান্স অব্দি যাওয়ার জন্য ব্যাটারি চালিত গাড়ি আছে। ভ্যালি অফ কিংস যেটা ছিল লাক্সারের সমস্ত ফেরাও এবং বড় বড় মানুষ যারা, মানে বিদ্যুৎজন যারা, তাদের কবরস্থান। এবং এখানে প্রচুর ফেরাওদের কবর রয়েছে। তার মধ্যে প্রথম আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা তুতেনখামেনের যে টম্ব, সেটা। তার কারণ হচ্ছে এটা নিয়ে প্রচণ্ড আগ্রহ আমাদেরও এবং সবার মনেই। এটাই এন্ট্রির জন্য আলাদা করে টিকিট কাটতে হয়েছে এবং বেশ ভালোই খরচা পড়েছে। আগে এটাই যাই, কারণ অলরেডি প্রচণ্ড ভিড়, আরও ভিড় হয়ে গেলে ভালো করে দেখতে পারবো না। তুতেনখামেনের সমাধিটি KV62 নামে পরিচিত। 1922 সালে এটি আবিষ্কৃত হয়। প্রবেশের রাস্তাটা বেশ খাড়াই ও কাঠ দিয়ে তৈরি। দেওয়াল জুড়ে রয়েছে সে যুগের চিত্রকলা, যা মুগ্ধ করে। এখানে ওনার কফিন ও মমি দুটোই দেখা যায়। এই সমাধিস্থলে বিপুল ধনসম্পদ পাওয়া যায়, যা বর্তমানে কায়রোতে ইজিপশিয়ান মিউজিয়ামে রাখা আছে। এই সমাধিস্থলের পূর্ব দিকের দেওয়ালে আঁকা আছে তুতেনখামেনের রাজ কর্মচারীরা তাঁর দেহকে সমাধিক্ষেত্রে নিয়ে যাচ্ছেন সেই চিত্র। এছাড়া উত্তরের দেওয়ালে দেখা যায় তুতেনখামেন ও তাঁর আত্মা ভগবান ওসিরিসকে জড়িয়ে ধরছেন। এছাড়াও দেখা যায় ফেরাও অয় তুতেনখামেনের জন্য ওপেনিং দ্য মাউথ রিচুয়াল পালন করছেন। পশ্চিম দিকের দেওয়ালে 12টি ভবিষ্যৎ দ্রষ্টা বেবুনের ছবি আঁকা আছে। তুতেনখামেনের টম্ব দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। প্রচুর মানুষজন একসাথে ভিড় করেছেন, এইটা নিয়ে তো মানুষের উৎসাহ প্রবল। ভীষণ সুন্দর লাগলো। তুতেনখামেনের সমাধি দেখার পর আমরা এগিয়ে চললাম পরবর্তী একটি সমাধির দিকে। এখানে প্রচুর পরপর ফেরাওদের টম্ব রয়েছে, তো তার মধ্যে কোনোটা ফ্রি, যেটা এন্ট্রি টিকিটের সাথে ইনক্লুডেড, আর কিছু স্পেশাল রয়েছে যেগুলোর জন্য এক্সট্রা টিকিট কাটতে হয়, যার মধ্যে তুতেনখামেন একটা। এখন আমরা তার পাশেরটা KV8 এর সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে দাঁড়িয়ে আপনাদের যে বলছি, যে হাইরোগ্লিফিক যেটা আমরা পড়ে এসেছি বইতে, কি অসাধারণ দেখুন কারুকার্য, মানে লেখা আর কি, এবং কালারফুল প্রত্যেকটা। আমরা এখন রয়েছে টম্ব অফ রেমেসেস 9। দেওয়াল জুড়ে অসাধারণ কারুকার্য, দারুণ লাগছে। আমরা এবার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করতে হবে। রোড সাইড একটা ফুড স্টলে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এটা একদম টিপিক্যাল ইজিপশিয়ান ফুড স্টল এবং বসার অ্যারেঞ্জমেন্টটাও দেখতে পাচ্ছেন ওই রকমই, এবং খাবার দাবারও একদম অথেন্টিক ইজিপশিয়ান ফুড পাওয়া যায়। কিন্তু কি পাওয়া যায়, কি বলছেন, কিছু বুঝতে পারছি না। দেখা যাক কি আসে ব্রেকফাস্টে। এখানে সমস্ত স্থানীয় মানুষরা ভিড় করেছেন, ব্রেকফাস্ট করছেন, আমরাও চলে এসেছি তাদের সাথে। এই হলো মিশরীয় অথেন্টিক ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ফালাফল। কত কিছু যে চোখের সামনে এসে হাজির, গুনতে হবে এখন। তার মধ্যে কিছু জিনিস চিনি, যেমন এটা ডিম, এটা আমার ফেভারিট, আলু ভাজা দেখতে পাচ্ছি, এটা স্যালাড রয়েছে, পনির রয়েছে, আরও অনেক রকম জিনিস রয়েছে, আর রয়েছে ওনাদের সেই অথেন্টিক ব্রেড, আরও অনেক কিছু আছে। এত রকম আইটেম গুনতে বেশ কিছুটা সময় লেগে যাবে। রাজকীয় ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য
টেম্পল অফ হ্যাটশিপসুট দেখার জন্য। এখানের এন্ট্রি ফি 440 ইজিপি। দের আল বাহারি পাহাড়ের কোলে হ্যাটশিপসুট টেম্পল, এবং সেই টেম্পলে ঢোকার জন্য আমরা এন্ট্রি কাউন্টার থেকে টিকিট নিয়েছি। আর এখানে আমরা 20 ইজিপি দিয়ে নিয়েছি এই বুগিগুলো চড়ার টিকিট। তো এটা করে আমরা এখন যাব টেম্পলের একদম সামনে। 3 স্টোরিড একটা টেম্পল, মানে 3টে তলা রয়েছে। এই টেম্পলের ব্যাপারে যা কথা সেটা টেম্পলের সামনে গিয়ে হবে। দেখতে পাচ্ছি এখান থেকে খুব ভিড় মানুষের, আগে কাছে যাওয়া যাক। নীল নদের পশ্চিম তীরে বেলে পাথর দ্বারা নির্মিত এই ত্রিতল মন্দিরটি ফেরাও বা রাজবংশের কারোর আত্মাকে স্মরণ ও পুজো করার জন্য তৈরি করা হয়। মিশরের মহিলা ফেরাও হ্যাটশিপসুট এই মন্দিরটি নির্মাণ করেন। গড আমুনের উদ্দেশ্যে এই মন্দিরটি ডেডিকেটেড। এরপর আলাবাস্তার কাজ দেখার জন্য একটা ওয়ার্কশপ ভিজিট করতে এগিয়ে চললাম। So now your name is Fatima. Yes. What do you think about Fatima Queen? Egyptian Queen. পথ চলতে চলতে আমরা থেমেছিলাম আলাবাস্তার দেখতে, মানে পাথরের ওপর খোদাই করা কাজ। এখানে সেটার ওয়ার্কশপ রয়েছে, কিভাবে বানানো হয় সেগুলো দেখানো হয়। এটা ট্যুরের মধ্যেই থাকে, ড্রাইভার দাদা যিনি থাকবেন তিনি দাঁড় করিয়ে এটা দেখাবেন হয়তো। আর এখানে ভেতরে একটা শোরুম রয়েছে যেখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, যেখান থেকে আপনারা চয়েস করে অবশ্যই দরদাম করে কিছু কিনতে পারেন। আমরা ছোট্ট একটা জিনিস এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি মেমোরি হিসাবে, এইটাই। এরপর আমরা দেখতে গেলাম হাবু টেম্পল। এন্ট্রি ফি 200 ইজিপি। এই হলো হাবু টেম্পল। প্রত্যেকটা টেম্পলে ঢোকার জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে, টিকিটগুলো বেশ কস্টলি। এই হাবু টেম্পল কিন্তু রামেসেস III তিনি নির্মাণ করেছিলেন। গড আমুনকে ডেডিকেট করে এই টেম্পলটা বানানো হয়েছিল। এবার ওয়েস্ট ব্যাংক থেকে ইস্ট ব্যাংকের দিকে এগিয়ে চললাম। পরবর্তী গন্তব্য কর্নক টেম্পল। এই টেম্পলের এন্ট্রি ফি 600 ইজিপি। এটি ছিল মিশরের মানুষের কাছে পুজো করার অন্যতম প্রধান জায়গা। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশাল বড় মন্দির। ভিড় ও গরম এড়াতে সকাল সকাল কর্নক টেম্পলে চলে যাওয়াই ভালো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কর্নক মন্দিরের সামনে। আর এই কর্নক মন্দির ছিল কিন্তু লার্জেস্ট রিলিজিয়াস কমপ্লেক্স। আর এই মন্দিরটা আমুন রিকে উৎসর্গ করা হয়েছিল। এখানে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই বড় বড় পিলারগুলো, এরকম দিয়ে অনেকগুলো পিলার রয়েছে এখানে। আর প্রত্যেকটা পিলারের ওপর কিন্তু খুব সুন্দর করে খোদাই করে বিভিন্ন রকম হাইরোগ্লিফিক্স লেখা রয়েছে। ভাবলেও অবাক লাগে, আমরা ইতিহাসের পাতায় এই সমস্ত বিভিন্ন রকমের হাইরোগ্লিফিক্স দেখেছিলাম, বিভিন্ন রকম ছবি দেখেছিলাম। আর সেই ছবির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। হাজার হাজার বছর ধরে এখানে কিন্তু রয়ে গেছে এই ছবিগুলো। অসাধারণ, মানুষ কত রকমের সৃষ্টি করতে পারে। আর সেই ইতিহাস দেখার জন্য মানুষ কিন্তু আবার পৌঁছে গেছে ইতিহাসের সারণী বেয়ে লাক্সারি। আমরা এবার হোটেলে ফিরে এসে রেস্ট নিলাম। তারপর রাতের বাস ধরে এগিয়ে চললাম গিজার উদ্দেশ্যে। গিজাতে পৌঁছে হোটেলে একটু রেস্ট নিয়ে এগিয়ে চললাম কায়রো এয়ারপোর্টের দিকে। আজ এখান থেকে আবার নতুন জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। পরবর্তী পর্বে সেই ভিডিও থাকবে আপনাদের জন্য। মিশরে যাওয়ার জন্য ভারতীয়দের ই-ভিসার ব্যবস্থা রয়েছে। খুব সহজেই অনলাইনে অ্যাপ্লাই করলে মিশরের ই-ভিসা পাওয়া যায়। কিন্তু মিশরে নামার পর লোকাল কোনো ট্যুর এজেন্সির ট্যুর বুকিং কনফার্মেশন লেটার থাকাটা আবশ্যক। আর কায়রো ছাড়া অন্য কোনো এয়ারপোর্টে নামলে সাথে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা থাকাও জরুরি। মানে লোকাল ট্যুর এজেন্সির কেউ আসবেন এয়ারপোর্টে আপনাকে রিসিভ করতে।
এত সব ঝামেলা এড়াতে আমরা অ্যাটলিস অ্যাপ থেকেই মিশরের ই ভিসা অ্যাপ্লাই করি। অ্যাটলিস মাত্র 7 দিনের মধ্যেই ই ভিসা প্রসেস করে দেয়। এক্ষেত্রে ওনাদের অ্যাপে শুধু পাসপোর্ট ও ফটো আপলোড করলেই হয়। আমরা মাত্র 3 দিনেই আমাদের ই ভিসা হাতে পেয়ে গেছিলাম, সাথে লোকাল ট্যুর এজেন্সির কনফার্মেশন লেটার এবং মিট অ্যান্ড গ্রিট সার্ভিস সবটারই বন্দোবস্ত করে দেয় অ্যাটলিস। তবে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসের জন্য অ্যাটলিসের মেল আইডিতে আমাদের মেল করতে হয়েছিল। ইজিপ্ট ট্যুরের সমস্ত সুবিধা অসুবিধা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো শোনার পর আপনি যদি কনফিডেন্ট এনাফ হন তাহলে নিজেই ট্যুরটা প্ল্যান করতে পারেন। আর যদি কোনো কিছু নিয়ে বেশ ঝামেলা মনে হয়, বেশ অসুবিধাজনক মনে হয়, তাহলে কোনো ট্রাভেল এজেন্সির সাথে যাওয়াটাই ভালো। তাহলে নিজের আর কোনো ঝামেলা থাকে না, ওনারাই সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন। এক্ষেত্রে আমরা ওয়াও গেটওয়েজকে রেকমেন্ড করব। ওনারা সমস্ত ট্রিপটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেবেন আপনার সুবিধা অসুবিধা অনুযায়ী। ওয়াও গেটওয়েজের ডিটেলস ভিডিওতে দেওয়া রইল।